আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। আজকে দ্বিতীয়বারের মতো দেখা হলো তোমাদের। আজকে দ্বিতীয় ক্লাস। সো আজকে এখন আমরা দেখব গুণগত রসায়ন 8 নাম্বার ক্লাসটা। 8 নাম্বার ক্লাস আমরা এইভাবে প্রচন্ড দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। আমার এখনো মনে পড়ে 24 ব্যাচের সাথে এত স্পিড আমরা আগাইতে পারি নাই। তার অন্যতম বড় কারণ হচ্ছে 9-10-এ তো আর ওরা আমার কাছে পড়ে নাই, আমাদের কাছে পড়ে নাই। সো যেহেতু তোমরা আমাদের সাথে ছিলে অধিকাংশই, মাশাআল্লাহ তোমরা অনেক দ্রুত আগাচ্ছ এবং দেখবে যে পুরো এইচএসসি সিলেবাসটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর কি। ওকে, সো একটু আগে যে জিনিসটা দেখলাম আমরা সেইটারই অ্যাপ্লিকেশন দেখবো আমাদের এখানে। এবার আসো তো কোয়ান্টাম নাম্বারের অ্যাপ্লিকেশন দেখি যে আমরা কোয়ান্টাম নাম্বার কোন কাজে লাগাবো, কোথায় লাগাবো। সেটা হচ্ছে কোন পরমাণু তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব করো। তৃতীয় শক্তি স্তর আর তিনটা শক্তি স্তর কথাটা কিন্তু আলাদা। তোমাকে যদি স্যার বলে এই তৃতীয় ছেলেটা এদিকে আসো, আর যদি বলে তিনটা ছেলে এদিকে আসো, তাহলে কিন্তু ভিন্ন কথা। তৃতীয় শক্তি স্তর মানে হচ্ছে একটা শক্তি স্তর, কোনটা সেটা? থার্ড শেল, সেটার কথা বলতেছে। তো সেখানে টোটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে হিসাব করতে হবে। তুমি এখানে যদি অ্যাপ্লাই করো যে 2n² এবং সেখানে যদি লেখো 2 × 3 এর স্কোয়ার, মানে হচ্ছে 3 × 3 = 9, 9 × 18, 18টি, এইভাবে লিখলে হবে না। এইভাবে কাজ করিলে হইবে না, এইভাবে হইবে না। তোমাকে এখন কোয়ান্টাম সংখ্যার হিসাব দেখাইতে হবে। কোয়ান্টাম সংখ্যার হিসাব দেখানোর জন্য কি করা লাগবে দেখো, আমরা একটা ছক করে করি, ব্যাপারটা অনেক সুন্দর হবে। সো একটা বড় করে ছক বানাও খাতার মধ্যে। এই যে ধরো তোমার ছকটা, এই ছকে আরো কতগুলো ঘর আমাদের লাগবে, চলো করে ফেলি। ওই এই যে হয়েছে, একরকম হইলো। তারপরে কি করব, এটাকে আমরা আরেকটু কপি করব না একটু পরে। এই দিকে আমাদের থাকবে n এর মান, কপি, l এর মান, কপি, m এর মান, কপি। এইখানে আমাদের থাকবে অরবিটাল সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। ডান। এটাকে একটু ডানে চাপানো যাক, ডানে, ডানে। ওকে ফাইন। দেখো এবার সেটা হচ্ছে আমরা এখানে লিখব n এর মান, এখানে লিখব l এর মান, এখানে লিখব m এর মান। m কি বোঝায়? অরবিটাল বোঝায়, মনে আছে? সো অরবিটাল সংখ্যাটা এখানে পাওয়া যাবে। তাহলে এখানে লিখবো আমরা অরবিটাল সংখ্যা, সংখ্যা। আর এখানে লিখবো আমরা তাহলে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। একটা কাজ একটু করি, এই জিনিসটাকে একটু ছোট করে নেই, আমার নিচে একটু জায়গা লাগবে। তাহলে কি দাঁড়াচ্ছে, তৃতীয় শক্তি স্তরের জন্য n = হবে কত আমাদের? 3, তাই না? তাহলে l এর মান কত হয়? l এর মান হবে 0, 1 এবং 2। তো কথা হচ্ছে l = 0 কথাটার মানে কি? l = 0 কথাটার মানে হচ্ছে তোমার s উপশক্তি স্তর, s উপশক্তি স্তর। তাহলে তোমার l = 1 কথাটার, l = 1 কথাটার মানে কি? এটার মানে দাঁড়াবে হচ্ছে p উপশক্তি স্তর। l = 2 কথাটার মানে হচ্ছে d উপশক্তি স্তর। একটু আগে দেখছিলাম এই জিনিসগুলাই, তোমাদের কি মনে পড়ে? d উপশক্তি স্তর, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন নিচে আসা যাক, ভাগ করে ফেলি আমরা। ওকে, দেখো এখন সেটা হলো l এর মান যখন 0 তখন m এর মান কত হয়? শুধুই 0। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি s অরবিটাল, এটাকে আমরা বলি s অরবিটাল। আচ্ছা, তারপরে যখন আমাদের l এর মানটা হচ্ছে 1 তখন m এর মানটা কত? -1, 0 আর হচ্ছে +1, -1, 0 আর হচ্ছে +1। এর মানে কি? এর মানে হচ্ছে পি উপশক্তি স্তরের অরবিটাল গুলো কি কি? px অরবিটাল, py অরবিটাল, pz অরবিটাল, তাই না? ঠিক আছে। এখন আমাদের যখন l এর মান 2 তখন m এর মানগুলো কত? -2, -1, 0
+1 আর হচ্ছে +2। তো এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে dxy অরবিটাল, dyz অরবিটাল, dzx অরবিটাল, dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটাল, আর হচ্ছে dz স্কোয়ার অরবিটাল। 5টা অরবিটাল। তাহলে আমাদের অরবিটাল সংখ্যা এখন একটু হিসাব করি। এখানে কয়টা ছিল অরবিটাল? একটাই, তাহলে 1। এখানে অরবিটাল ছিল 3টা, তাহলে 3। এখানে ছিল 1 2 3 4 5, তাহলে হচ্ছে 5। তাহলে একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে বলো তো? 2টা। তাহলে একটা অরবিটাল যেহেতু, তাহলে ইলেকট্রন সংখ্যা থাকবে 2টা। 3টা অরবিটাল যেহেতু, ইলেকট্রন থাকবে 6টা। 5টা অরবিটাল যেহেতু, ইলেকট্রন থাকবে 10টা। তাহলে এখন একটু আমাকে বলো টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত? আমাদের এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত? তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কি দাঁড়ায়? মোট ইলেকট্রন সংখ্যা কত দাঁড়াবে? 10 হচ্ছে 16 আর 2 18, 18টি। দ্যাটস ইট। বুঝেছো? এরকম ছক আকারে লিখলে দ্যাট লুকস গুড, দ্যাট ইজ মোর আন্ডারস্ট্যান্ডেবল। এটাই লিখবা আর কি, ইজি জিনিস, সহজ, রাইট? এবার আসো, তোমাকে বলেছে ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলি লেখো। ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রনের, তাহলে আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লিখি, দেখো তো কি হয়। 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এখন এভাবে লিখলে আসলে হবে না, এবং তার 3d যে উপশক্তি স্তর, সেখানে কোনো ইলেকট্রন নাই, সো 3d 0। এভাবে লিখলে কাজ হবে না। কেন কাজ হবে না? কারণ তুমি এখন বলো তো সর্বোচ্চ কত গভীরে দেখতে পাচ্ছ? বলো। তুমি শক্তি স্তর দেখতে পাচ্ছ। কেন দেখতে পাচ্ছ? এই যে এইটুকু হচ্ছে প্রথম শক্তি স্তর, বুঝতে পারতেছি। এইটুকু হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, বুঝতে পারতেছি। এইটুকু হচ্ছে তৃতীয় শক্তি স্তর, বুঝতে পারতেছি। আমরা সর্বোচ্চ কত গভীরে দেখতে পাচ্ছি? কত গভীরে বলো তো? আমরা এখন শক্তি স্তরটাকে দেখতে পাচ্ছি। শক্তি স্তর দেখতে পাচ্ছি। তোমরা কি বুঝিয়াছো আমার কথা? আসলে আমরা এখন শক্তি স্তর দেখতে পাচ্ছি। শক্তি স্তরের ভিতরে কি দেখা যাচ্ছে? উপশক্তি স্তর দেখা যাচ্ছে। কারণটা কি? এইটা হচ্ছে তোমার একটা উপশক্তি স্তর, এইটা একটা উপশক্তি স্তর, এইটা একটা উপশক্তি স্তর। উপশক্তি স্তর দেখা যাচ্ছে, কিন্তু তার ভিতরে কিন্তু দেখা যাচ্ছে না, অরবিটাল দেখা যাচ্ছে না। তাহলে এখন এখানে আমাদের কিভাবে লিখতে হবে? এখানে আমাদের এখন একটু ভেঙে চুরে লিখতে হবে। সেটা হচ্ছে, দেখো, এই ইলেকট্রন বিন্যাসটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই 1s এইভাবে লিখলাম, তাতে ইলেকট্রনের কি অবস্থা? তাতে ইলেকট্রন আছে এই যে একটা আপ, একটা ডাউন। 1s উপশক্তি স্তর। তারপরে 2s উপশক্তি স্তরে যাই। 2s উপশক্তি স্তর, সেখানে ইলেকট্রনের কি অবস্থা? আরো 2টা। তাহলে এটা হচ্ছে প্রথম ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রন, তৃতীয়, চতুর্থ। চতুর্থ ইলেকট্রন হয়ে গেল। এবার আমরা কোথায় যাই? ওকে, 5। চতুর্থর পরে পঞ্চম ইলেকট্রন, ষষ্ঠ ইলেকট্রন কি তার পাশে হবে? বলো তো আমাকে একটু, ষষ্ঠ ইলেকট্রন কি তার পাশেরটাই হবে? নোপ। ষষ্ঠ ইলেকট্রন ওখানে যায় না, ষষ্ঠ ইলেকট্রন যায় এখানে। এটা হচ্ছে সপ্তম ইলেকট্রন, অষ্টম, নবম, দশম। দশম ইলেকট্রনটা হচ্ছে এটা। তাহলে এটা, এগুলা কি লিখতেছে আমরা একটু লিখে যাই। এটা হচ্ছে 1s উপশক্তি স্তর, এটা হচ্ছে 2s উপশক্তি স্তর, এই পুরোটা হচ্ছে 2p উপশক্তি স্তর। 2p উপশক্তি স্তর, এটা হচ্ছে 2px অরবিটাল, 2p অরবিটাল, 2pz অরবিটাল। আচ্ছা, তারপরে 2p এর পরে কি আছে আমাদের? এবার 3s। তাহলে 3s উপশক্তি স্তরটা আমরা এই বক্সটা বসায় দিই। এই যে আমাদের তৃতীয় শক্তি স্তর। 3s এর পরে আমাদের আছে হচ্ছে 3p, তাহলে একবারে কপি করে নিয়ে যাই, এই যে তোমাদের 3p। তারপরে একটা আছে আবার 3d, তাহলে ওইটার জন্য আবার আলাদা করে বক্স করা লাগবে, যদিও এখানে কোনো ইলেকট্রন নেই, কিন্তু আমরা বক্সটা করে রাখবো। এই যে 3d উপশক্তি স্তর। 1 2 3 4 হয়ে গেল। তো এখন ইলেকট্রন কিভাবে বসাবো? এই পর্যন্ত কয়টা ইলেকট্রন হয়েছে? 2p6 পর্যন্ত 10টা, 11 12। এদের কি অবস্থা হবে? 12র পরে 13 14 15 16
17। এই যে দেখো, এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, তাই না? এখন এটা তো ছিল 2p, আগে থেকে কপি করে নিয়ে আসছি আমি। এটা এখন কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে 3p উপশক্তি স্তর, এটা হচ্ছে 3s, এটা হচ্ছে তোমার 3d। তাহলে বলেন তো লাস্ট ইলেকট্রনটা আসলে কোনটা? লাস্ট ইলেকট্রন কোনটা? লাস্ট ইলেকট্রন কি এই যে এই ইলেকট্রনটা আমাদের, নাকি তোমার পাশের এই ইলেকট্রনটা? কোনটা বলো? লেফট সাইডেরটা নাকি রাইট সাইডেরটা, কোনটা? লেফট সাইডেরটা। রাইট সাইডেরটা ওটা কিন্তু লাস্ট ইলেকট্রন না। সবার কাছে দেখে মনে হয় যে এইটা মনে হয় লাস্ট ইলেকট্রন, এইটা কিন্তু লাস্ট ইলেকট্রন না। লাস্ট ইলেকট্রনটা হচ্ছে তোমার এইটা, এই যে যেটা মার্ক করা আছে ওইটা হচ্ছে লাস্ট ইলেকট্রন। কারণ তোমার ইলেকট্রন ঢুকানোর সময় আমরা খেয়াল করছিলাম এবং 12টা ইলেকট্রন হয়েছিল, 13, 14, 15, 16, 17। অপোজিট স্পিনের ইলেকট্রন গুলো পরে ঢুকছিল, তো এটা হচ্ছে লাস্ট ইলেকট্রন। তবে তোমাকে যদি বলতো ক্লোরিনের অযুগ্ম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলো লেখো, তাহলে কিন্তু এটা। অথবা যদি বলতাম ক্লোরিনের সর্ববহিস্থ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা লেখো, তাহলে কিন্তু এটা। ঠিক আছে, দুইটা কথা কিন্তু আলাদা। তাহলে এখন ওই ইলেকট্রনটার জন্য আমি একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে পসিবল যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলো একটু লিখে ফেলি। আমার এই কোয়ান্টাম নাম্বার নিয়ে কাজ করার সিস্টেমই ওইটা। পসিবিলিটি গুলো আমি একটু চেক করি যে হোয়াট আর দ্য পসিবিলিটিস, হোয়াট আর দ্য পসিবিলিটিস। চলো, সেটার জন্য n ইকুয়াল টু ক্লোরিনের জন্য কি কি পসিবিলিটি, n এর ভ্যালু 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। তাহলে 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। এখন তুমি যে ইলেকট্রনকে খুঁজতেছো, সে কোথায় আছে? তৃতীয় শক্তি স্তরে আছে। তাহলে n এর মানটা 1 ও লেখা যাবে না, 2 ও লেখা যাবে না, লিখতে হবে 3। মানে তুমি তোমার একটা বন্ধুর ঠিকানা লেখার সময় রাস্তার নাম্বার লিখতেছো, তো রাস্তার নাম্বার কি লিখতেছো? 1 2 3 4 5 6 7 8। ওই এলাকায় 8টা রোড আছে, তুমি রোড নাম্বার 1 2 3 4 5 6 7 8 লিখে দিলা। তোমার ওই বন্ধুর কাছে জীবনে কোনোদিন চিঠি যাবে না। তোমার ঠিক মতো লিখতে হবে যে তোমার চিঠিটা যাওয়ানো দরকার n = 3 তে। আচ্ছা, তারপরে আমরা কি করব? তারপরে আমরা এবার এল এর মান লিখবো। এখন এল এর মান লেখার সময় এন এর কত মানের জন্য এল এর মানগুলো লিখবো। এন এর মান 1 এর জন্য এল এর মান লিখে লাভ নাই, এন এর মান 2 এর জন্য লিখে লাভ নাই, লিখতে হবে 3 এর জন্য। তাহলে 3 এর জন্য লিখলে কি হয়? 0 হয়, 1 হয়, আর হচ্ছে 2 হয়। এই 0 বলতে কি বোঝায়? এল এর মান 0 বলতে বোঝায় এস উপশক্তি স্তর, এটা বলতে বোঝায় পি উপশক্তি স্তর, এটা বলতে বোঝায় ডি উপশক্তি স্তর। এখন বলো, তুমি যে ইলেকট্রনটাকে খুঁজতেছো সে কোথায় থাকে? সে হচ্ছে পি উপশক্তি স্তরে থাকে। যদি পি উপশক্তি স্তরে থাকে, তাহলে তোমার এখানে মান লিখে রাখা লাগবে কোনটা? 0 না, 2 ও না, তোমার লিখে রাখা লাগবে হচ্ছে 1। বুঝিয়াছো? পি উপশক্তি স্তর। এইবার তোমার লেখা লাগবে হচ্ছে এম এর মান। সো এল এর কোন মানের জন্য এম এর মান লিখবা? এল এর কোন মানের জন্য? এল এর 1 এর জন্য এম এর মানগুলো লেখা লাগবে। তাহলে আমরা এবার লিখবো -1 0 +1। সো -1 বলতে কি বোঝায়? -1 বলতে বোঝায় হচ্ছে পি এক্স উপশক্তি স্তর, এটা বোঝায় পি এক্স, সরি উপশক্তি স্তর না, অরবিটাল। এটা বোঝায় পি ওয়াই অরবিটাল, এটা বোঝায় হচ্ছে পি জেড অরবিটাল। তো তুমি যাকে খুঁজতেছো সে কোথায় থাকে? সে থাকে হচ্ছে পি ওয়াই অরবিটালে। এটা আমাদের দেশি সিস্টেম। অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি বা আসলে একটা পরমাণুর ক্ষেত্রে কোনটা যে এক্স অরবিটাল, কোনটা ওয়াই অরবিটাল, কোনটা জেড অরবিটাল, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। ফোর্সে তোমাদেরকে আমি যদি বলি যে আমি একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আঁকলাম, এই যে একটা অক্ষ, এই একটা অক্ষ, আর এই হচ্ছে আরেকটা অক্ষ। এখন আমাকে বলো এটা কি এক্স হইতেই হবে? আমি যদি এটাকে ওয়াই লিখি, কারো কোনো আপত্তি আছে? তাহলে এটা আমি লিখলাম হচ্ছে এক্স, এটা আমি লিখলাম ধরো জেড, অথবা আমি এটাকে এক্স লিখলাম না, আমি জেড যেটাকে লিখছি এটাকে নিয়ে গেলাম এখানে, আর এটাকে লিখলাম এখানে। কারো কোনো আপত্তি আছে এখানে? বলো। এইখানে কোনো আপত্তি থাকার কথা না, এটা আমরা ফিজিক্সে শিখছি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যে কোনো একটা অক্ষকে আমি চাইলে এক্স ওয়াই জেড ধরতে পারি। সো ওইখানে একই অবস্থা। এখানে আসলে যে কোনোটাকে ধরতে পারার কথা, কিন্তু আমাদের দেশে যে জিনিসটা লিখলে নাম্বার দিবে সেটা হচ্ছে এটাকে লিখতে হয় পি এক্স অরবিটাল, পরেরটা পি ওয়াই অরবিটাল, তারপরেটা হচ্ছে পি জেড অরবিটাল। সো আমরা ধরে নিব পি এক্স অরবিটালে ইলেকট্রনটা আছে, তাহলে পি এক্স সরি পি ওয়াই অরবিটালে ইলেকট্রনটা আছে। তাহলে এখন কি করা লাগবে আমাদের? এটাকেও কেটে দেওয়া লাগবে, এটাকেও কেটে দেওয়া লাগবে। আমাদের ইলেকট্রনটা আছে হচ্ছে পি ওয়াই অরবিটালে। বুঝিয়াছো? আচ্ছা, এখন তারপরে আমরা কি লিখবো? স্পিন কোয়ান্টাম নাম্বার লিখবো। তো স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে কি, দুইটা ইলেকট্রনের যে কোনোটাই প্লাস হাফ হতে পারে, যে কোনোটাই মাইনাস হাফ হতে পারে। সো আমরা যেহেতু কনফিউজড, আমরা এটা বোঝার কোনো উপায় নাই, সো আমরা এটাকে লেখা উচিত +-হাফ। এইটা লেখা সবচেয়ে ভালো। তবে তোমাদের বোর্ডে খাতাগুলো যেভাবে দেখে, বোর্ডে যেসব স্যাররা খাতা দেখেন, আমি তাদের সাথে কথা বলেছি, তারা যে কাজটা করেন, প্রথম ইলেকট্রনটা যদি হয় তাহলে +হাফ লেখেন, পরেরটাকে -হাফ লেখেন। তাহলে আমরা এখানে কি লিখে দিব? এটা হচ্ছে -হাফ।
বাট প্লাস মাইনাস হাফ লিখলেও নাম্বার দেওয়ার কথা, বাংলাদেশ বলে আমাদের এইভাবে লিখতে হবে আর কি। বোর্ডে যেহেতু কিছু বাধ্যবাধকতা আছে যে এইভাবে লিখতে হবে অমুক তমুক, তাহলে তুমি ফ্রেশ করে লিখে দিবা যে তার এই ইলেকট্রনটার কোয়ান্টাম সংখ্যাগুলো কি কি। n ইকুয়াল টু হচ্ছে 3, l ইকুয়াল টু হচ্ছে তোমার কত হবে 1, m ইকুয়াল টু কত হবে সেটা হচ্ছে তোমার 0, স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে -12। সো দ্যাট ইজ ইওর আনসার। তোমরা কি বুঝেছো আমার কথা? এটাই হচ্ছে উত্তর। দ্যাট ইজ দ্য কোয়ান্টাম নাম্বার সেট। ওকে, এই প্রশ্নগুলো তোমার শুধু যে একাডেমিকে আসে তা না, এগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। ভোগেছো, ভোগেছি। পরের প্রশ্ন দেখো, নাইট্রোজেনের সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলি লেখো। তাহলে একই কাজ, আমাদের নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লেখা লাগবে। সো আমরা ইলেকট্রন বিন্যাস এখান থেকে একটু কপি করে নিয়ে আসি, যেহেতু ইলেকট্রন বিন্যাস লিখতে আমাদের অনেক সময় লাগে। তাহলে চলো বন্ধু এখান থেকে এইটুকু কপি করে নিয়ে যাই, যদিও নাইট্রোজেনের এত বেশি ইলেকট্রন না, একটু এডিট করবো না, সমস্যা নেই, এখানে আমরা পেস্ট করে দিই। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, নাইট্রোজেনের ইলেকট্রন তোমার এত দূর নাই, তাহলে এইটুকু ডিলিট। তারপর নাইট্রোজেন আরো কি কি নাই, এইগুলো ডিলিট। এই যে দেখো, এটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। 2p3। তাহলে এই যে 2p3, এখন লাস্ট ইলেকট্রন কোনটা বলো, সর্বশেষ ইলেকট্রন কোনটা? 2p উপশক্তি স্তরের এই যে ইলেকট্রনটা, এটা হচ্ছে তোমার লাস্ট ইলেকট্রন। আমার এই ইলেকট্রনের অ্যাড্রেস লেখা লাগবে। সো এই ইলেকট্রনের অ্যাড্রেস লিখতে গেলে আমরা কি করব, n এর পসিবল ভ্যালুগুলো লিখবো। n ইকুয়াল টু কত হয়, 1 হয় আর হচ্ছে 2 হয়। এখন তুমি যাকে খুঁজতেছো সে কোথায় থাকে, দ্বিতীয় শক্তি স্তরে থাকে, তাহলে n এর মান 1 লেখা যাবে না। এবার আমরা লিখবো হচ্ছে l এর ভ্যালুগুলা, কার জন্য, n এর মান 2 এর জন্য l এর ভ্যালুগুলা লিখে ফেলি। 0 পসিবল আর হচ্ছে 1 পসিবল। সো 0 কে কি বলে, 0 কে বলা হচ্ছে s উপশক্তি স্তর, এটাকে বলে p উপশক্তি স্তর। তাহলে s উপশক্তি স্তর হবে না, হবে হচ্ছে p উপশক্তি স্তর। আচ্ছা, তারপরে কি করব, আমরা m এর মানটাকে লিখবো। m ইকুয়াল টু l এর মান 1 এর জন্য m এর মানগুলো লেখো, -1, 0, তারপরে কত +1। এইবার বলো কোনটাকে রাখবো, এটা তো px অরবিটাল, এটা py, এটা pz, তাহলে এটা কাটা, এটাও কাটা, থাকবে তোমার +1। বুঝিয়াছো? আচ্ছা, তারপরে আসো স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে, এটা প্লাস হাফ হইতে পারে, মাইনাস হাফ হইতে পারে। সো প্লাস মাইনাস হাফ দেওয়াটা উচিত, ভালো। কিন্তু এটা না দিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু প্রথম ইলেকট্রন আপ স্পিনে আছে, তাহলে আমরা এটাকে দিব প্লাস হাফ। তোমরা কি বুঝিয়েছো আমার কথা? ওকে, এই আর কি। তো এই টাইপের প্রশ্ন কোয়ান্টাম নাম্বারে আসে প্রায়। তারপরে তোমাকে আরো কতগুলো প্রশ্ন দিবে যে নিচের কোন সেটটি অবাস্তব। সেখানে কিরকম থাকতে পারে, যে ধরো এল এর মান 1 দিল, এম এর মান দিল +2, অবাস্তব। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসো নতুন কিছু কনসেপ্ট শিখতে হবে আমাদের, নোড, নোডাল প্লেন, লোব, এই জিনিসগুলো শিখতে হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যদি আমাদের সময়কার বইতে এগুলো নিয়ে আলোচনা ছিল না, কিন্তু বর্তমান বইতে এগুলো নিয়ে বেশ আলোচনা হয় আর কি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে নোড জিনিসটা কি, হোয়াট ইজ নোড। অরবিটালের অভ্যন্তরে যে বিন্দুতে ইলেকট্রন পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাকে আমরা বলি নোড। একটা জিনিস দেখো, ধরো একটা তরঙ্গ হচ্ছে এটা, এটা তোমরা ফিজিক্সেও পড়ছো মনে হয়, অথবা পড়বা না পড়ে থাকলে। ধরো এটা একটা তরঙ্গ, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস আঁকলাম। সো তরঙ্গটা যাচ্ছে হলো কিভাবে, এইভাবে, টিয়াও টিয়াও, এরকম ভাবে। সো এই তরঙ্গের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে তরঙ্গস্থিত কণাগুলো, এইখানে একটা কণা আছে, এইখানে একটা কণা আছে, এইখানে একটা কণা, এরকম আর কি। এর উপরস্থ বিভিন্ন পয়েন্টে অনেকগুলো কণা আছে। তো কণাগুলোর আন্দোলন যদি খেয়াল করো, আন্দোলন মানে বুঝছো তো, মানে তাদের ভাইব্রেশনটা, তাদের ভাইব্রেশন কোন দিকে, এই কণার ভাইব্রেশন হচ্ছে এই ডাইরেকশনে, এই কণার এই কণার ভাইব্রেশন আপওয়ার্ড, পাশেরটারও ভাইব্রেশন আরো আপওয়ার্ড, তার পাশেরটা একটু কম, তার পাশেরটা আরো কম, তারপরেরটা নিচে, তারপরটা আরো নিচে, তারপরটা আরো নিচে। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন এই বিন্দুগুলোকে বলে হচ্ছে নোড। এই যে এই বিন্দুগুলোকে বলে হচ্ছে নোড। এইটা একটা নোড, এইটা একটা নোড, এইটা একটা নোড। তোমরা কি বুঝছো আমার কথা? নোড মানে যেখানে তোমার অণু, মানে কণার গুলোর কম্পন শূন্য অথবা কম্পন খুবই কম। ওকে,
সো আমরা বলবো যে ইলেকট্রন গুলো যেহেতু ওয়েভ লাইক বিহেভ করে, তরঙ্গের মতো বিহেভ করে, যেখানে তার তরঙ্গর বিস্তার সবচেয়ে কম, যেখানে তরঙ্গের ভাইব্রেশন সবচেয়ে কম, ওইখানে আমরা বলবো যে ওইখানে কোনো ইলেকট্রনের ওয়েভ নাই বা ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে কম। একটু কমেন্টগুলো অফ করে দাও। সো তাহলে তোমার এইটাকে আমরা বলতেছি হচ্ছে নোড। এখন ওই নোড বরাবর আপাতত এই জিনিসটা একটু জেনে রাখো, আমরা এটার ব্যাখ্যাটা কয়েকটা ক্লাস পরে দিব। সাই স্কোয়ার ইকুয়াল টু 0 হয়। কেন সাই স্কোয়ার ইকুয়াল টু 0 হয় পরে বলবো। সাই স্কোয়ার দিয়ে বোঝায় হচ্ছে কোন একটা স্থানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি, যে ওখানে ইলেকট্রন কতটুকু থাকতে, মানে ইলেকট্রন থাকার সম্ভাবনা কতটুকু। তো এখানে সম্ভাবনা 0 যদি হয় ওটাকে আমরা বলি একটা নোড। বুঝিয়াছো যে ওখানে কোনো ইলেকট্রন নাই। আচ্ছা, তারপর আসো নোডাল প্লেন কি। এই যে নোড, নোড বরাবর যদি একটা তল কল্পনা করা যায় ওটাকে বলে নোডাল প্লেন, নোডাল তল। জাস্ট লাইক তোমরা ফিজিক্সে শিখছো কোন একটা ওই কি জানি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, প্রধান অক্ষে সমান্তরাল আলোক রশ্মি যখন লেন্সে প্রতিসৃত হয়, প্রতিসরণের পরে যে বিন্দুতে মিলিত হয় তাকে বলি আমরা প্রধান ফোকাস। তো প্রধান ফোকাসের ভিতর দিয়ে যদি একটা তল কল্পনা করা যায় ওটাকে বলে ফোকাস তল। একইভাবে এখানে দেখো নোডের বরাবর যদি একটা তল কল্পনা করা যায় তাকে বলে নোডাল তল। এই যে এইটা হচ্ছে নোডাল তল। এবার আসো ফাইনাল কথায়, লোভ, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, লোভ। লোভ জিনিসটা কি, যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি তাকে বলা হচ্ছে লোভ। যেখানে পাওয়ার প্রবাবিলিটি বেশি তাকে বলবো লোভ। এই যে অরবিটালের অভ্যন্তরে যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাকে বলবো আমরা লোভ। আর যেখানে পাওয়ার সম্ভাবনা নাই বা কম সেটাকে আমরা বলবো নোড। লোভ আর নোড হচ্ছে অপোজিট কনসেপ্ট, ঠিক আছে? তাহলে এখন তোমার কি বলো এটাকে, এইখানে সাই স্কোয়ার হচ্ছে ম্যাক্সিমাম আর ওইখানে সাই স্কোয়ার হচ্ছে 0। বুঝিয়াছো? এই যে দেখো, ধরো এইটা তোমার একটা অরবিটাল, ধরো এটা পিএক্স অরবিটাল। সো পিএক্স অরবিটাল কেমন হয় আমরা শিখছিলাম, ডাবল ডাম্বেল শেপ। তার এই দিকে একটা লোব থাকে, ওই দিকে আর একটা লোব থাকে, মাঝখানে তো নিউক্লিয়াস। তাহলে এই বরাবর তোমার কোনো ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই। কোন বরাবর? এই যে মাঝখানে আমি একটা যদি তল আঁকি, এই বরাবর তোমার কোনো ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই। তো এইটাকে আমরা বলবো হচ্ছে তখন নোডাল প্লেন। বুঝিয়াছো? আচ্ছা, এই যে ধরো এটা পি ওয়াই অরবিটাল। সো ওই মাথায় ইলেকট্রন পাইতে পারো, এই মাথায় ইলেকট্রন পাইতে পারো, যেখানে ইলেকট্রন পাইতে পারো ওটা হচ্ছে লোব। ওইখানে ইলেকট্রনের কি বলে ওয়েভ অ্যাম্পলিটিউড, মানে বিস্তার সবচেয়ে, অ্যাম্পলিটিউড বিস্তার সবচেয়ে বেশি। এই বরাবর এই পয়েন্টটাকে বলে নোড। আর এই বরাবর যদি একটা তল কল্পনা করো ওইটাকে বলা হচ্ছে নোডাল প্লেন। ওকে, কমেন্ট অন করো দেখি বুঝছে কিনা, বুঝেছো কি? ওকে, থ্যাংক ইউ। অফ। এইবার আসো নোড, নোডাল তলের সংখ্যা। এই সংখ্যা বের করার যে সূত্র আছে সেই সূত্র আমরা ব্যবহার করব। তবে সূত্রগুলো কিভাবে আসে সেই জিনিসগুলোর খুব সুন্দর ম্যাথমেটিক্যাল প্রমাণ আছে এবং নিউমেরিক্যাল প্রুফ বেসিক্যালি। ওগুলো তোমাদের দেখাইতে পারতেছি না এখন তোমাদের। মানে ধরো ব্যাপারটা এরকম, আমি যদি বলি যে তোমার আঙ্গুল কয়টা? 5টা। তো 5টা আঙ্গুলের মধ্যে গ্যাপ কয়টা? সেই গ্যাপ কয়টা? 1 2 3 4, 4টা গ্যাপ হইলে 5টা আঙ্গুল হয়। এবার যদি বলি কোন একটা প্রাণীর হাতে 8টা আঙ্গুল, তাহলে গ্যাপ কয়টা? 7টা। তো এইগুলো হচ্ছে নিউমেরিক্যাল প্রুফ। হ্যাঁ, যে নাম্বার দিয়ে দিয়ে খেয়াল করে দেখা গেছে এই জিনিসটা থাকে, এই জিনিসটা হয়। কেন হয় উই ডোন্ট নো, বাট দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স দেয়ার। সো ওইরকম একটা ব্যাপার আর কি। সো নোডের সংখ্যা, এটার জন্য সূত্রটা হচ্ছে কি আমাদের, n মাইনাস এল মাইনাস হচ্ছে 1, n মাইনাস এল মাইনাস 1। এস অরবিটাল যদি হয়, এস বলে কিন্তু অরবিটাল নাই, এস আসলে অরবিটাল আবার উপশক্তি স্তর একই। পি অরবিটাল যেখানে লিখছে সেখানে তোমার বুঝতে হবে যে পি উপশক্তি স্তরের অরবিটাল বুঝাচ্ছে। এস অরবিটালে নোডের সংখ্যা কিভাবে হবে? n-1। পি অরবিটালের ক্ষেত্রে n-2। এই যে -2 কেন হচ্ছে বুঝছো তো? এল এর মান পি উপশক্তি স্তরের জন্য, পি উপশক্তি স্তরের জন্য এল এর মান কত? 1 না? তাহলে কি দাঁড়ায় দেখো তো, n-1 মাইনাস হচ্ছে 1, তাহলে কত আসবে? এই জিনিসটাই আসবে হচ্ছে n-2। তারপরে দেখো ডি উপশক্তি স্তরের জন্য, এটার জন্য এল ইকুয়াল টু কত আমাদের? 2। এল ইকুয়াল টু 2 মানে হচ্ছে কি দাঁড়ায়? তাহলে এখানে আসবে হচ্ছে তোমাদের n মাইনাস এল, এল এর মান হচ্ছে 2 মাইনাস হচ্ছে 1, তার মানে ইট উইল বিকাম n-3। তোমরা কি বুঝেছো আমার কথা? এরকম আর কি হিসাবটা এরকম। তো ওইটারই হিসাব এখানে নাম্বার দিয়ে দেখানো হয়েছে আর কি, যে n-1 যদি করা হয় তাহলে তো 0 চলে আসবে। এই যে এইটার হিসাবটাই ওইখানে। তো এইটার হিসাবটা এই যে এখানে করা আছে, তারপরে এইটার হিসাব এই যে এখানে দেখানো আছে। প্রতিটা হিসাব জাস্ট এই পাশে পাশে দেখা দেওয়া হয়েছে যে তাহলে কত দাঁড়ায়। ঠিক আছে?
ওকে, এগুলো জাস্ট অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, এগুলো থেকে থিওরিটিক্যাল কোনো কোশ্চেনই আসবে না, কারণ আমাদের বইতে এত গভীর আলোচনা নাই। আচ্ছা, তারপরে হচ্ছে এস উপশক্তি স্তরের অরবিটাল সমূহ। একটু অডিওটা অফ করো কিছুক্ষণ, আসতেছি। এস উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? একটি, যাকে আমরা কি বলি, এস অরবিটাল বলে ডাকি। সো এস অরবিটালের চেহারাটা কেমন? কিচ্ছু না ভাই, একটা স্ফিয়ার। স্ফিয়ার বুঝো বাংলায় কি বলে? গোলক, গোলকের মতো আকৃতি, থ্রি ডিমেনশনাল। সো ওইটার নিয়ে আলোচনার কিছু নাই। এবার আসো পি উপশক্তি স্তরের অরবিটাল সমূহ, এগুলো নিয়ে আলোচনা খুব মজা। সেটা হচ্ছে পি উপশক্তি স্তরের অরবিটাল থাকে কয়টা? আমরা জানি অরবিটাল থাকে হচ্ছে তিনটা। সেই তিনটার একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আছে, একটা থাকে হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর, এই যে বরাবর এক্স অক্ষ বরাবর, আর একটা থাকে কোন বরাবর? ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, আর একটা থাকে হচ্ছে তোমার জেড অক্ষ বরাবর। এই তিনটা অরবিটাল হচ্ছে তিনটা ডিরেকশন, এবং তাদের মধ্যবর্তী কোণ কত? এক্স ওয়াই জেড এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি করে আমাদের। ঠিক আছে, একটু একটু দাও, একটু অডিওটা অফ করো। অফ করো এখনো, একটু আসছি। শক্তি কত, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই নলেজটা আমাদের অনেক কাজে লাগবে। যে এই তিনটা অরবিটালের শক্তি কিন্তু একই, টুপি এক্স অরবিটালের যে শক্তি, টুপি ওয়াই অরবিটালের সেই শক্তি, টুপি জেড অরবিটালের শক্তি একই। শক্তি কিভাবে বের করে? একটা অরবিটালের বা উপশক্তি স্তরের শক্তি আসলে বের করে এন প্লাস এল এর মান দিয়ে। সো দেখো তো, টুপি এক্স অরবিটালের জন্য এন প্লাস এল এর মান যা হবে, টুপি ওয়াই এর জন্য তাই হবে, টুপি জেড এর জন্য তাই হবে। ঠিক আছে, এই অরবিটাল তিনটার জন্য এনার্জি সেম আসবে আর কি। আচ্ছা, এবার আসো ডি উপশক্তি স্তরের অরবিটাল সমূহ, এগুলোকে আপাতত তোমাদেরকে ছবি দিয়ে দেখাচ্ছি। আমরা নেক্সট ক্লাসে অ্যানিমেশন দেখব, এবং অ্যানিমেশন শুধু না, আমরা এগুলাকে সিমুলেট করতে পারবো। অফ হয়ে গেছে। সিমুলেট করার মানে কি? আমরা ইচ্ছা মতো কমান্ড দিয়ে দিয়ে বিভিন্ন তল উল্টায় পাল্টায় দেখতে পারবো যে কোন উপশক্তি স্তরের মধ্যে কোন অরবিটালের কি অবস্থা। আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে, একটু গ্যাসের ওষুধ খেয়ে নেই। খুব, এই যে তোমার না খেয়ে থাকলে যেটা হয়, আমি আজকে সকালে একটু কি বলে, আগেই বাসা থেকে বের হয়ে গেছি না খেয়ে, এই কারণে অনেক দেরি করে দুপুরের খাবার খাওয়াতে সমস্যা হয়েছে, এখন এই যে গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হচ্ছে। খাওয়া দাওয়া ঠিক মতো করবা। আম্মু একটা কথা বলেন, পেটে থাকলে পিঠে সয়, এর মানে বুঝো? পেট ফাঁকা রেখে না তোমার কোনো কাজে উদ্যম পাওয়া যায় না। তো আমি পরে অফিসে এসে বিকালবেলা একেবারে ভুরি ভোজ করছি, কিন্তু কোনো লাভ নাই। ওই যে সকালবেলায় যে মেশিনে তেলটা দেওয়া হয় নাই, ওইভাবে মেশিন চলছে অনেকক্ষণ, যার ফলে তোমার পরে এখন সমস্যা হয়ে যাচ্ছে আর কি। এনিওয়ে, সো এবার আসো, 3D XY অরবিটাল বলতে কি বোঝায়? 3 কেন লেখা? কারণ এটা তৃতীয় শক্তি স্তর নিয়ে কথাবার্তা বলতেছি। এটা চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে একই, পঞ্চম শক্তি স্তরের ক্ষেত্রেও তাই। সো XY অরবিটাল যদি হয়, তাহলে XY তলে থাকবে। XY তলে থাকবে মানে ব্যাপারটা কিরকম? ধরো আমার এই হলুদ কলমটা, এটা হচ্ছে এক্স অরবিটাল ধরো,
এই নীল কলমটা এটা হচ্ছে ওয়াই অরবিটাল, আর এটা যদি জেড অরবিটাল হয় তাহলে হলুদটা এক্স, কমেন্ট অন, হলুদটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে আমাকে একটু বলো তো, আমার এই যে হাতটা বর্তমানে যে রাখা, এটা কোন তলের উপর রাখা বলো তো? এটা একটা তলের উপর রাখা, কোন তলে? এটা এক্স অরবিটাল, হলুদটা, নীলটা হচ্ছে ওয়াই অরবিটাল। এসি টেম্পারেচার কমাও। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই তলে রাখা। এক্স আর ওয়াই অক্ষের মাঝখানে যে তলটা, এটাকে বলে এক্স ওয়াই তল। বলেন এবার আমার হাতটা এবার কোন তলে রাখা, এবার কোন তলে রাখা বলো? কন্ট্রোল মাইনাস। হুম, ওই এইটা হচ্ছে আমার হাতটা এখন আছে হচ্ছে, এটা যেহেতু এক্স অরবিটাল, সরি ওয়াই অরবিটাল ছিল, এটা জেড, তাহলে এটাকে বলবো ওয়াই জেড তল। এখন কোন তলে রাখা বলো তো? এখন কোন তলে রাখা দেখতে পাচ্ছ? এই হলুদ আর লালের মাঝখানে তল জেড এক্স তল, এক্স জেড তল বলেন, এটাকে বলা হচ্ছে জেড এক্স। সো এগুলো হচ্ছে তল বরাবর থাকে, কোনোটা এক্স ওয়াই তলে থাকে, কোনোটা ওয়াই জেড তলে থাকে, কোনোটা জেড এক্স তলে থাকে। এই তিনটা তো তল বরাবর আছে, এটা বোঝাটা সহজ। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের শেপটা কেমন? এই যে এরকম দেখো, এগুলো হচ্ছে এক্স অক্ষ বরাবর থাকে, এটা ওয়াই অক্ষ বরাবর থাকে, মানে অক্ষের উপরে ফুলের মতো এরকম দুই পাশে দুইটা লোব, এই যে এগুলাকে লোব বলে, মনে আছে? ডি জেড স্কোয়ার যে অরবিটালটা, সে কিভাবে থাকে দেখো, জেড অক্ষ বরাবর দুইটা ফুলের মতো, মাঝখানে একটা তোমার ওই যে কি বলে এটাকে, ডোনাট, মাঝখানে একটা ডোনাটের মতো আছে, দুই পাশে দুইটা ফুলের মতো, এটা হচ্ছে ডি জেড স্কোয়ার অরবিটালের শেপ। ওকে, তারপরে আসো এবার এফ উপশক্তি স্তরের অরবিটালের আকৃতি গুলা কেমন। এই আকৃতি আরো অনেক বেশি কমপ্লেক্স, এখানে অনেক সিম্পলিফাই করে দেখানো হয়েছে। এবং এইখানে দেখো তোমরা, সেটা হচ্ছে এখানে একটু তোমরা ইয়াগুলা দেখো, নোটেশন গুলা দেখো। আগে খেয়াল করো কি ছিল পি উপশক্তি স্তরে, পি, সরি এই কালার দেখবা না তোমরা, ছিল হচ্ছে পি এক্স অরবিটাল, পি ওয়াই অরবিটাল, পি জেড অরবিটাল, এই তিনটা ছিল। তারপরে কি ছিল? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, আর হচ্ছে ডি জেড স্কোয়ার, এরকম ছিল। এফ উপশক্তি স্তরের ক্ষেত্রে কি দেখো, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার। তোমরা কি বুঝতেছো? এইটাকে যদি এর সাথে গুণ করো তাইলেই সব খোলাসা। পাওয়ারটা কি দেখেন তো, কিউব চলে আসে না? আচ্ছা, এখানে কি আসবে, ওয়াই কে যদি তুমি এক্স স্কোয়ারের সাথে গুণ করো, এই যে এটা পরের অরবিটালটা, ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে জেড স্কোয়ার, এইবার পাওয়ারের গুণফল কত দেখো তো, 3 চলে আসে না? আমি এটাই বলছিলাম যে পাওয়ার গুলোর যোগফল পি উপশক্তি স্তরের জন্য হচ্ছে 1, ডি উপশক্তি স্তরের জন্য হচ্ছে 2, এফ উপশক্তি স্তরের জন্য হচ্ছে 3 করে আসবে। বুঝতে পারছো? ওকে, একজন বলছে স্যার একটু বলেন যে ইলেকট্রন গুলো ঘুরে কিভাবে। সিয়াম হাসান, ইলেকট্রন গুলো এই যে ঘুরে, এই যে ঘুরে, খুব সহজ ঘুরে। আবার কারো ভালো না লাগলে এইভাবে ঘুরে, ঘুরে। ইলেকট্রন ঘোরা যদি এইভাবে ধুম করে বলে দেওয়া যায় তোরে বাবা, তাহলে তো খেলা হয়েছিল। আচ্ছা, এবার আসো খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমাদের, সেটা হচ্ছে অরবিট আর অরবিটালের মধ্যে ডিফারেন্স। এইটা একটু আমাদের দেখা লাগবে, অরবিট আর অরবিটালের মধ্যে ডিফারেন্স। সেটা হলো, তোমাদের কিছু এক্সট্রা জিনিস পড়াবো আজকে, যেটা আমাদের শীটে নাই, আই মিন শীট বলতে স্লাইডে নাই, এটা আমরা একটু দেখে রাখবো আজকে, কাজে লাগবে। অরবিট আর অরবিটাল ডিফারেন্স কি, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে দিলাম ভিভিআই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দেখো, পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন সমূহ আবর্তনের জন্য কতগুলো নির্দিষ্ট শক্তির স্থির কক্ষপথ বা শক্তি স্তর আছে, এদেরকে অরবিট বলে। এই যে নির্দিষ্ট শক্তির স্থির কক্ষপথ, অর্থাৎ নিউক্লিয়াস থেকে কেউ একটু দূরে, নিউক্লিয়াস থেকে কেউ একটু দূরে, একটা সার্টেন ডিস্টেন্স দূরে, নিউক্লিয়াস থেকে কেউ আরেকটু দূরে, নিউক্লিয়াস থেকে কেউ আরেকটু দূরে, এইগুলাকে আমরা বলবো হচ্ছে এক একটা শক্তি স্তর। বেসিক্যালি ইট ইন্ডিকেটস দ্য ডিস্টেন্স, কত দূরে অবস্থিত। অরবিটাল কি দেখো, পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে, কেয়ারফুল অ্যাবাউট দিস ওয়ার্ড, ত্রিমাত্রিক স্থান, এটা কিন্তু 2 ডিমেনশনাল, এটা কিন্তু 3 ডিমেনশনাল, ঠিক আছে? অরবিট বলতে বোঝায় ডিস্টেন্সটা। কমেন্ট অফ রাখো। সো 3 ডিমেনশনাল স্পেসে যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, সম্ভাবনা সবচেয়ে বেশি, সেইটাকে আমরা বলি অরবিটাল। এবং সেই প্রবাবিলিটিটা কত? 90 থেকে 95%। এটা অবজেক্টিভ পরীক্ষা আসে যে অরবিটাল, যেটাকে আমরা ডিক্লেয়ার করি যে এখানে একটা অরবিটাল আছে, ওইখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত? 90 টু 95%। এইবার আসো, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন সমূহ আবর্তনের দ্বিমাত্রিক পথ, এই যে দ্বিমাত্রিক পথ, বৃত্তাকারও হইতে পারে, এটা উপবৃত্তাকারও হইতে পারে, এইটাকে বোঝা হচ্ছে অরবিট। যদিও আমরা সব বৃত্তাকার দিয়ে আঁকছি, উপবৃত্ত বোঝো,
মানে বৃত্তকে একটু চ্যাপ্টা করে দিলে যেটা হয় তাকে বলে উপবৃত্ত। এই যে এটাকে বলা হচ্ছে উপবৃত্ত। তারপরে ধরো এই যে আর একটা উপবৃত্ত, এই উপবৃত্তগুলো এইভাবে ঘোরে, এই উপবৃত্ত বরাবর ইলেকট্রনগুলো এই যে এইরকম ভাবে ঘোরে। বুঝিয়াছো? অরবিটাল জিনিসটা কি? এটা একটা ত্রিমাত্রিক জিনিস, এক্স ওয়াই জেড বরাবর বিস্তৃত থাকে। কেউ অক্ষ বরাবর বিস্তৃত থাকে, কেউ ওই অক্ষগুলোর মাঝে যে তল থাকে তল বরাবর বিস্তৃত থাকে। আচ্ছা, তারপরের পার্থক্যটা কি? কোয়ান্টাম মতবাদের উপর ভিত্তি করে অরবিটের ধারণা প্রতিষ্ঠিত। কোয়ান্টাম মতবাদ, কারণ কি বোর তোমার কোয়ান্টাম সংখ্যার জন্ম দিছে, মানে এন এর মান দিয়ে কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলা শুরু হয়েছে। সো উড লাইক টু সে যে কোয়ান্টাম কনসেপ্টের উপর ভিত্তি করে হচ্ছে তোমার এই অরবিটের কনসেপ্ট আসছে। আর একটা অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n², যেক্ষেত্রে এন হচ্ছে অরবিট নাম্বার বা শক্তি স্তর সংখ্যা বা শেল সংখ্যা। এবার আসো তরঙ্গ বলবিদ্যা মডেল, মানে কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের উপর। এটা কোয়ান্টাম মেকানিক্স, এটা কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। হ্যাঁ, কোয়ান্টাম মেকানিক্স থেকে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল আসছে, বাট একেবারে হুবহু একই জিনিস না আর কি। ওইখানে তোমার ইলেকট্রনের তরঙ্গ চরিত্র নিয়ে বেশি আলোচনা করা হয় নাই, এইখানে করা হয়েছে একেবারে ভিগারাসলি আর কি। এই ক্ষেত্রে কি বলছে, একটা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি, যেটা তোমাদেরকে আমি ক্লাসের শুরুতেই পাকাপোক্ত করে নিয়েছি এবং ক্লাস 9-10 থাকতেও বলছিলাম আর কি। পরের পার্থক্য, অরবিটে একই সময় ইলেকট্রনের অবস্থান আর ভরবেগ সুনির্দিষ্ট। এই যে ভরবেগটা সুনির্দিষ্ট, অবস্থান আর ভরবেগ, অর্থাৎ এই জিনিসটা অনেকটা ক্লাসিক্যাল কনসেপ্টের মতো। ক্লাসিক্যাল কোন একটা অবজেক্টের ক্ষেত্রে ক্লাসিক্যাল ফিজিক্সে কি বলে, কোন একটা অবজেক্ট ধরো ফলিং অবজেক্ট, সো কোন একটা মোমেন্টে তার ভরও তুমি জানো, ভর বেগ জানো, এবং তার অবস্থানটাও ফিক্সড, যে মানে জানা যায় শিওরলি যে এত উচ্চতায় আছে, একটু পর এত উচ্চতায়, একটু পর এত উচ্চতায়। কিন্তু অরবিটালে ইলেকট্রন যখন তোমার মুভিং থাকে তখন আমরা আসলে এটা শিওরলি বলতে পারি না। যদি তার অবস্থানটা শিওর হই তাহলে তার ভরবেগটা অনিশ্চিত থাকে, আবার ভরবেগ যদি নিশ্চিত থাকে তাহলে তার অবস্থানটা অনিশ্চিত হয়। এইটাকে আমরা বলি হচ্ছে তোমার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এটা নিয়ে আমি কথা বলছি একটু পরে। এই যে এই জন্য বলছি এটা হাইজেনবার্গের নীতি মেনে চলে, অর্থাৎ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মেনে চলে। ঠিক আছে? আচ্ছা, সো এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল টপিক, এখনকার জন্য বরাদ্দকৃত। কিন্তু এখন তোমরা একটু এক্সট্রা কিছু জিনিসপত্র দেখবা, সেটার জন্য আমি একটু কালা জাদু নেই তোমাদের সাথে। সেটা হচ্ছে তোমরা একটু আমাকে দেখাও যে একটা প্রশ্ন দেই, একটু এক্সট্রা জিনিসপত্র পড়াই। হ্যাঁ, আচ্ছা আগে শুনে নেই যে এক্সট্রা জিনিসপত্র পড়বে কিনা দেখি। মাথা খারাপ হয়ে গেলে সমস্যা, মাথা খারাপ হয়ে গেলে দেখাবো না, আর মাথা খারাপ না হইলে দেখাবো। জি না হ্যাঁ পড়বো, পড়বো না। আচ্ছা, আগে আমরা একটু শিখে আসি যে ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ লেখো। ডি ব্রগলির, আজকে আমরা সমীকরণগুলো দেখে রাখি, পরে একদিন আমরা অঙ্ক দেখে নিব, যতটুকু পারা যায় পড়াশোনা আগায় রাখি। তরঙ্গ সমীকরণ। সো ডি ব্রগলির তরঙ্গ সমীকরণটা আসলে কি? সমীকরণটা হচ্ছে এরকম, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। যে ক্ষেত্রে এই ল্যামডাটা কি জানো? এই ল্যামডাটা হচ্ছে দ্বৈত দ্বৈত চরিত্র বিশিষ্ট কণার তরঙ্গ দৈর্ঘ্য। আশা করি কিছু বোঝো নাই। দ্বৈত চরিত্র বিশিষ্ট কণা কোনগুলা? ধরো আলফা রশ্মি, বেটা রশ্মি, এগুলা তোমরা নাম শুনছো যে দ্বৈত চরিত্র বিশিষ্ট কণা, অর্থাৎ তারা কখনো কণা কখনো তরঙ্গ, তাই না? তো তাদের ক্ষেত্রে চিন্তা করে দেখো, ধরো আমার কাছে এই কলমটা আছে আর এই রিমোট কন্ট্রোলারটা আছে। এই কলমটাকে আমি যদি একটা নির্দিষ্ট বেগে ছুড়ে মারি অনেক জোরে, তাহলে সে একটা সময় তরঙ্গে পরিণত হইল। আবার এই রিমোটটাকে যদি ছুড়ে মারি একই বেগে, তাহলে আমাকে একটু বলো, কমেন্ট কি অফ করা, আমাকে একটু বলো যে এই এই কলমটার যে তরঙ্গ দৈর্ঘ্য হবে আর এই রিমোট কন্ট্রোলারটার যে তরঙ্গ দৈর্ঘ্য হবে, দুইটা কি একই হবে নাকি আলাদা হবে? বলো তো। আলাদা হবে। তো এইটা মানুষ অনেক দিন ধরে জানতে চাচ্ছিল যে কাকে আসলে কত বেগে গতিশীল করলে কার তরঙ্গ দৈর্ঘ্য কত হয়। সেই জিনিসটা বের করার জন্য একজন ভদ্রলোক, নাম হচ্ছে লুই ডি ব্রয়, মানে ইংরেজিতে বানানটা এরকম ডি, সরি, ডি ব্রগলি, বি আর ও জি এল আই ই, তবে উচ্চারণটা ডি ব্রয়। সো লুই ডি ব্রয় এই ইকুয়েশনটা দিলেন। তিনি বললেন যে এম ভরের কণা, এবং এটা প্রমাণ আছে, প্রমাণটা খুবই সুন্দর। এবং মজার কথা কি জানো, এই সূত্রটা যখন উনি দিয়েছিলেন ওনার বয়স তখন সম্ভবত 21 বছর বা 24 বছর, আমার খেয়াল নাই, খুবই ইয়াং বয়সে। এবং এটা ছিল তার হচ্ছে এই যে পিএইচডি রিসার্চের টপিক। খুবই কম বয়সে সে খুবই মেধাবী মানুষ।
পিএইচডি করতে গেছিলেন এবং পিএইচডি টপিকই ছিল এটা, এবং তার সেই পিএইচডি রিসার্চের ফলাফল আজও অব্দি কোয়ান্টাম মেকানিক্সের জগতে এত বেশি উঁচু দরের সম্মান দেওয়া হয়। ব্যাপারটা ঠিক এরকম যে নিউটনের এফ ইকুয়াল টু এম এর সূত্রটাকে যেরকম ভাবা হয় ক্লাসিক্যাল ফিজিক্সের জন্য, যে তুমি যদি এফ ইকুয়াল টু এম এর সূত্রটা কখনো ভুল প্রমাণ করতে পারো, তার মানে ক্লাসিক্যাল ফিজিক্স বলে আসলে কিছু নাই, মানে এভরিথিং ইজ রং ইন ক্লাসিক্যাল ফিজিক্স। সো একইভাবে এই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি এই ফর্মুলাটা যদি তুমি ভুল প্রমাণ করে দেখাইতে পারো, তাহলে আসলে কোয়ান্টাম রিয়ালিটি, কোয়ান্টাম জগৎ বলে আসলে কিছু নাই। বুঝিয়াছো? সো এত বেশি রেসপেক্টফুল একটা ইকুয়েশন এটা আর কি, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। সো এখানে বাকি রাশিগুলোর পরিচয় একটু আমরা জেনে নেই। ল্যামডার পরিচয় তো জানলাম, এম এর পরিচয়টা কি? এম এর পরিচয়টা হচ্ছে ওই কণার ভর, ওই কণার ভর। আর এম ভি, সরি, ভিটা হচ্ছে ওই কণার বেগ। ওই কণার ভর হচ্ছে এটা, ওই কণার বেগ হচ্ছে এটা, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে বুঝে রাখো যে এম ভি জিনিসটা কি, এটাকে আবার এইভাবে লেখা হয় ল্যামডা ইকুয়াল টু, সরি, ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই পি, এভাবেও লেখা হয়। বুঝেছো? যে ক্ষেত্রে ল্যামডাটা কি, ল্যামডাটা তো তরঙ্গ দৈর্ঘ্য আগে বলছি, এখন ল্যামডার একটা নতুন পরিচয় জানো। ল্যামডাটাকে বলা হয় তরঙ্গ ধর্ম, ল্যামডাটাকে বলা হয় তরঙ্গ ধর্ম, আর এই পিটাকে বলা হয় কণা ধর্ম। এটা হচ্ছে তরঙ্গ ধর্ম আর এটা হচ্ছে কণা ধর্ম। এখন এটা কেন বলা হয় সেটা হচ্ছে, দেখো, ধরো আমি আমি কি আমি কি একজন কণা নাকি তরঙ্গ, বলো তো? কি মনে হয় তোমাদের, যে আরিফ ভাই কি একটা কণা নাকি তরঙ্গ? বলো। কণা। একটা কণা না, কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন কণার সমষ্টি। সো বেসিক্যালি কণা। তো কণার তরঙ্গের পার্থক্যটা একটু বোঝো। ধরো এখানে আমি দাঁড়িয়ে কথা বলছি, এই যে আমি চেঁচাইতেছি, আর এটা হচ্ছে তোমার নানারা, দুই বোকা আমার কথা শুনতেছে। ওকে, সো দুইজন বোকা আছে আমার সামনে, এইখানে একজন আর এইখানে আর একজন। তাহলে দেখো তো আমার কাছ থেকে এই দুইজনের দূরত্ব কি সমান নাকি কম বেশি আছে? দুইজনেরই দূরত্ব ধরে নাও সমান, সেম ডিস্টেন্স, এস ডিস্টেন্সে এ অবস্থান করতেছে, এ হচ্ছে এস ডিস্টেন্সে অবস্থান করতেছে। তাহলে বলো তো আমার কথার যে শব্দ তরঙ্গ, সেটা কি দুইজনের কাছে একই সময় পৌঁছাবে নাকি ভিন্ন সময় পৌঁছাবে, বলো তো? একই সময় পৌঁছাবে। তাহলে তোমার নানা যে মুহূর্তে বলতেছে যে হ্যাঁ ফেলুদার কথার শব্দ তরঙ্গ আমার কানে, আমি শুনতে পারছি, তোমার নানিও ওই মুহূর্তে চিৎকার করে বলবে আমার কানে ওই সময় ছিল, সকাল 10টার সময় আমার কানে এই শব্দ ছিল, সেও বলতেছে সকাল 10টার সময় আমার কানে ওই শব্দ ছিল। তার মানে হচ্ছে ওয়েভ, এই কথাটা একটু লিখে রাখো, যে ওয়েভ ক্যান এক্সিস্ট at multiple places, wave can exist at multiple places at the same time. তরঙ্গ একাধিক জায়গায় একই সাথে অবস্থান করতে পারে। আমার কথা কি বুঝিয়াছো? এট দ্য সেম টাইম, একই সাথে একাধিক জায়গায় থাকতে পারে। একটা তরঙ্গ যদি হয় তাহলে এটা থাকবে, বাট আ পার্টিকেল দ্যাট ক্যানট এক্সিস্ট। আমি এখন শিখর অফিস গুলশান 2-তে বসে ক্লাস নিচ্ছি, দ্যাট মিনস আমি কোনোভাবেই এখন গুলশান 1-এ নাই, আমি কোনোভাবেই এখন মিরপুর নাই, রংপুর নাই, চট্টগ্রাম নাই, খুলনা নাই, কোথাও নাই। একটা কণা একটা সার্টেন মোমেন্টে এক জায়গাতেই থাকে, কিন্তু যদি একটা ওয়েভ হয় দ্যাট ক্যান এক্সিস্ট এট মাল্টিপল প্লেসেস এট দ্য সেম টাইম। তোরা কি বুঝছস আমার কথা, অশিক্ষিত দল? সো এইবার বোঝো, ধরো কোন একদিন আমাকে এমন একটা অবস্থা করা হইলো যখন আমি তরঙ্গের মতো হয়ে গেলাম। সেই দিন আমি করছি কি, সেই দিন আমি যে মুহূর্তে গুলশান 2-তে আছি, সেই মুহূর্তে আমি ধরো আবার গুলশান 1-এও আছি। এটা হচ্ছে গুলশান 1, এটা হচ্ছে তোমার গুলশান 2, একই সাথে দুই জায়গায় এক্সিস্ট করতেছি। তাহলে তোমরা কি বলবা, যে আমি তরঙ্গ চরিত্র প্রাপ্ত হইছি? বুঝছো আমার কথা? এখন ঘটনা হচ্ছে, হোয়াট ইফ, হোয়াট ইফ ব্যাপারটা এরকম যে আমি আসলে
যে মুহূর্তে গুলশান 2-তে অবস্থান করতেছি ওই মুহূর্তে আমি ধরো অবস্থান করতেছি হলো কোথায় জানো, এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এবং যে জায়গার নাম হচ্ছে কি, ধরে নাও এটা হচ্ছে চট্টগ্রাম সিটিজি, চট্টগ্রাম আমার বাড়ি। তাহলে তোমরা কি বলবো, আরিফ ভাইয়ের তরঙ্গ চরিত্র কি আরো বেশি নাকি কম বলো? যে মুহূর্তে ঢাকা গুলশান 2-তে অবস্থান করতেছি সে একই মুহূর্তে, মানে আমার মাথায় জায়গায় লেজ ওই জায়গায়, আরো বেশি তরঙ্গ চরিত্র, আরো বেশি, সে আরো অনেক বিস্তৃত জায়গা জুড়ে অবস্থান করতে পারে। তো এই কারণে দেখো আগের তরঙ্গটা আর এই তরঙ্গটার মধ্যে ডিফারেন্সটা কি জানো? আগের তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য ছিল কম, আগের তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য ছিল কম, এবার তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়ে গেছে। তাহলে আমরা একটা কথা কি বলতে পারি, আসলে তরঙ্গ দৈর্ঘ্য যত বড় তরঙ্গ ধর্ম তত বেশি। কিছু মনে হয় বোঝো নাই? তরঙ্গ দৈর্ঘ্য যত বড় তরঙ্গ ধর্ম তত বেশি। তোদের মধ্যে এক গরু আছে, সেই গরু বলে জি মালিক, কিছু বুঝছস কিনা জিজ্ঞেস করলে বলে জি মালিক। এই আমি তোর মালিক হইলাম কেমনে? আমাদের সবার মালিক তো আল্লাহ। হ্যাঁ, তুই কি আমার বাসায় ঘর ধোয়া মোছার কাজ করস নাকি? আবার আরেকজন আইসে কয় জি হুজুর, একটা টুপি ম্যানেজ করে দে তো মেহেদি, একটু মাথায় দেই, হুজুর হুজুর লাগুক। হ্যাঁ, এনার্জি কমে যাবে, ল্যামডা বেড়ে যাওয়ার মানে এনার্জি কমে যাবে, ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এই জন্য আমরা ল্যামডাকে বলে থাকি যে তার তরঙ্গ ধর্ম, আর এমভিটাকে বলে থাকি তার হচ্ছে কণা ধর্ম। এবং এই জিনিসটা তোমরা কি বলে, তোমরা বাসার ফ্যান দিয়েও এক্সপেরিমেন্ট করতে পারো। ফ্যান, তোমার বাসার সিলিং ফ্যান এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, সো এখন মনে হয় বন্ধ। যদি বন্ধ থাকে তাহলে ব্লেড গুলা আমাকে একটু বলো দেখতে কিসের মতো লাগতেছে বলো? কণার মতো লাগতেছে, পজিশন ফিক্সড, ফিক্সড একটা পজিশনে অবস্থান করতেছে। এবার তুমি ফ্যানটা একটু চালায় দিয়ে আসো, ফ্যানের স্পিড ফুল করে দাও, এবার দেখবা যে ফ্যানের ব্লেডটা যে ঘোরা শুরু করছে রে বাবা, ইট ফিলস লাইক, মানে এটা বুঝাচ্ছি, নট দ্যাট যে এক্সাক্ট ব্যাপারটা এরকম, ইট ফিলস লাইক দ্য ব্লেডস আর এক্সিস্টিং এট মাল্টিপল প্লেসেস এট দ্য সেম টাইম। হ্যাঁ, একই সময়ে একাধিক জায়গায় অবস্থান করতেছে, তখন আমি বলবো যে ব্লেড গুলা তরঙ্গ চরিত্র প্রাপ্ত হচ্ছে, বা তরঙ্গ চরিত্র বাড়তেছে, কণা চরিত্র কমতেছে। বুঝছো আমার কথা? তাহলে খেয়াল করে দেখ যে আমরা কি বলতে পারি কোন একটা দ্বৈত চরিত্র বিশিষ্ট পদার্থের কণা ধর্ম বা কণা চরিত্র, কণা ধর্ম আর তরঙ্গ চরিত্র এই দুইটা কি বলেন তো, বা তরঙ্গ ধর্ম এই দুইটা কি পরস্পর ব্যস্তানুপাতিক, একটা যদি বাড়ে একটা হচ্ছে কমবে। ওই সেম জিনিসটাই ভদ্রলোক ডিব্রয় তার সমীকরণের মাধ্যমে প্রকাশ করছে। এই জন্য আমরা ল্যামডাকে বলি তরঙ্গ ধর্ম আর পিটাকে বলি হচ্ছে কণা ধর্ম। পি বলতে বোঝা হচ্ছে ভরবেগ, এই যে সেই তোমার পি। বুঝিয়াছো আমার কথা নাকি বোঝো নাই অশিক্ষিত দল? জি হুজুর। ওকে, হুজুর বানানে আর আবার হয় দীর্ঘ বর্গীয় জয় দীর্ঘ র হুজুর। তো কি হয়েছে, খুব 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 বাতিক সেচ্ছে আজকে নাকি, পড়াশোনা কম? খুব ইম্পর্টেন্ট টপিক ছিল কিন্তু কোয়ান্টাম নাম্বার, এইখান থেকে অনেক প্রশ্ন আসে। আচ্ছা, সো এখন আমরা একটা অঙ্ক দেখি। ধরো সেই অঙ্কটা হচ্ছে, তোমরা একটু করো এখন, লেখবা হচ্ছে 3.5 ইন্টু 10⁸ 8, সরি 9, 8 একটু বেশি হয়ে গেছে, 10⁴ এত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি ইলেকট্রনের তরঙ্গ ধর্ম কত? তোমাকে জিজ্ঞাসা করেছে তরঙ্গ ধর্ম কত। করো তো, এটা কি হবে, কেমনে করবা? দেখো তরঙ্গ ধর্ম জানতে চাইছে, ইলেকট্রনের বেগ দেওয়া আছে, তাহলে আমরা সূত্রটা কি শিখছিলাম, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। এইচ এর মান তো সবাই জানো 6.626 10⁻34 জুল সেকেন্ড। এম এর মান কত হবে বলেন, এম এর মান কত হবে? এম এর মান কত হবে? ইলেকট্রনের ভর লাগবে 9.11 10⁻31, তাহলে এখানে লিখলাম 9.11 10⁻31 কেজি ইন্টু, এবার বলো ভেলোসিটি কত লিখবো, এম ভি লেখার কথা, এটা কি ভেলোসিটি না? 3.5 ইন্টু 10⁻, কত হবে 10⁻, এখানে আছে 4 সেন্টিমিটার পার সেকেন্ডে, তাহলে এবার আমাদের যেতে হবে কিসে, মিটার পার সেকেন্ডে, তাহলে কত আসবে?
4 ছিল সেন্টিমিটার, তাহলে মিটারে কি আরো কম হবে না? কম হবে নাকি বেশি হবে? 10⁴ ছিল, এখন হবে 10⁻²। মিটার পার সেকেন্ড। এটা করে দেখো তো কত আসে। সেটা হচ্ছে 6.626 10⁻³ divided by 9.11 10⁻³ ইন্টু হচ্ছে 3.5 10⁻²। ওকে, সো ইট গিভস ইউ 2.07 ইন্টু 10⁻⁻6। এত কি বলেন তো? এত হচ্ছে তোমার মিটার, মিটারে আসছে। সো এইটাই হচ্ছে কি তোমার আনসার, এইটাই হচ্ছে তোমার আনসার। তরঙ্গ ধর্ম জানতে চাইছিল, তরঙ্গ ধর্ম মানেই হচ্ছে কি ল্যামডার ভ্যালু কত। বাবারে তোরা কি আমার কথা বুঝছিস? বুঝি নাই। মিটার বানান একজন লেখছে MITER, মিটার। এ বাংলাদেশ দিয়ে আমরা কি করব? যে দেশের ছাত্ররা মিটার বানান লেখে MITER, মিটার। আচ্ছা, ওকে। তারপর আরেকটা অঙ্ক করো। সেটা হচ্ছে ধরো তোমার ভর 65 কেজি, তুমি যখন 5 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটো, বেগে হেঁটে চলো, হেঁটে চলো, তখন তোমার সাথে জড়িত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত? করেন। আপনাদেরকে একটু সময় দিলাম 2 মিনিট, তাড়াতাড়ি শেষ করেন, ছোট্ট অঙ্ক। বলো। করেছো? আলোর ভরবেগ শূন্য কেন? বেটা ভরবেগ শূন্য না তো, ভর শূন্য। আলো বলতে ফোটন বোঝাচ্ছি আমরা, ফোটন। এনিওয়ে, ফিজিক্সের টপিক, আমি আলোচনা করব না। ল্যামডা ইকুয়াল টু h/mv। এইচ এর মান কত বসাবো? 6.626 10⁻³ এম এর মান কত? তোমার ভর 65 কেজি, 65, আর ভেলোসিটি হচ্ছে তোমার কত ছিল? 5 কিলোমিটার পার আওয়ার। ওটাকে কনভার্ট করতে গেলে আমাদের কি হবে? 5 ইন্টু 1000 ভাগ হচ্ছে কত? 3600। ঠিক আছে কি আমার কথা নাকি? মিটার পার সেকেন্ডে কনভার্ট করতেছি, তাহলে 5000 ভাগ হচ্ছে 3600। এটা করলে আসে হচ্ছে 1.388 এত মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এবার আসো, বাই হচ্ছে হবে আমার কত? 1.388। এটা করলে কত আসে? 6.626 10⁻³ ডিভাইডেড বাই 65, আবারও ডিভাইডেড বাই 1.388। এটা করিলে আসিবে 7.344 ইন্টু 10⁻36। আচ্ছা, এত মিটার। এখন একটা প্রশ্ন এসে যায়, সেটা হচ্ছে তোমার এই যে লেন্থ, যে তোমার ওয়েভ লেন্থটা আসছে, এটা কি যৌক্তিক কোনো জিনিস নাকি অযৌক্তিক একটা ব্যাপার আসছে? বলো তো, বলো। এই যে তোমার ওয়েভ লেন্থটা আসছে, এটা কি যৌক্তিক কোনো জিনিস না অযৌক্তিক আসছে? তুমি কি কোনো তরঙ্গ? তুমি তো কোনো তরঙ্গ না, তুমি তো কোনো তরঙ্গ না বাবা, তুমি তো একটা কণা। তো কণার আবার তরঙ্গ দৈর্ঘ্য কেমনে হয়? তুমি ধরো রিক্সায় যাচ্ছ, তোমার শার্টটা উড়তেছে বাতাসে, তুমি আম্মুরে ফোন দিয়ে বললা, আম্মু আমার তরঙ্গ দৈর্ঘ্য এখন এত। বা আমার কথা বুঝছো? এটা আসলে সম্ভব না। কেন সম্ভব না? শোনো, এটা একটা বাস্তব অঙ্ক।
যে রিয়েল লাইফে আমাদের 65-50 কেজি ভর হয়, এবং আমি যে কোনো মানুষ নর্মালি 5 কিলোমিটার/আওয়ার বেগের মতো হাঁটে, মানে রাফলি আর কি, কম আর বেশি, কেউ একটু দ্রুত হাঁটে, কেউ একটু আস্তে হাঁটে। তো আমার পার্সোনাল স্পিড হচ্ছে এটা 5 কিলোমিটার/আওয়ার, হ্যাঁ, আমার হাঁটার বেগ। তো আমি এটা মাপছি কেমনে, সেটা হচ্ছে যে আমার আগের যে মোটরসাইকেল ছিল, আগে প্রথম মোটরসাইকেল 2011 সালে যেটা চালাইতাম, ওয়ালটন ফিউশন, সেই মোটরসাইকেলটা প্রায় টায়ার ফুটা হয়ে যেত। তখন আমার কি করতে হতো, মোটরসাইকেল ঠেলা লাগতো। তো মোটরসাইকেলের যদি মিটারটা অন থাকে আর তুমি যদি ঠেলে নিয়ে চলো, তাহলে তো তোমার বেগ দেখা যাবে, তাই না? এই আর কি। সো আমি ওইখান থেকে দেখছি যে মানুষের হাঁটার বেগ মোটামুটি 5 কিলোমিটার/আওয়ার। তো এখন কথা হচ্ছে, এই 5 কিলোমিটার/আওয়ার বেগে একটা মানুষ হাঁটতেছে, সে কোনো তরঙ্গ না, সে একটা হেভি পার্টিকেল। তার জন্য তো ওইখানে আসলে তরঙ্গে পরিণত হচ্ছে না। এখানে এক্সট্রিমলি টাইনি পার্টিকেল যাদের দ্বৈত চরিত্র আছে, তাদের জন্য হচ্ছে এই ফর্মুলা। এই ফর্মুলা তো সবার জন্য না। সেই ফর্মুলা যদি তুমি আমার তোমার জন্য লাগাও, এখানে তো অদ্ভুত ব্যাপার আসবেই। এবং এই ক্ষেত্রে একটা মজার ইনফরমেশন জেনে রাখো, প্ল্যাঙ্ক লেন্থ বলে একটা ব্যাপার আছে। প্ল্যাঙ্ক লেন্থ, প্ল্যাঙ্ক লেন্থ কি জানো? PLANCK, প্ল্যাঙ্ক লেন্থ। প্ল্যাঙ্ক লেন্থ হচ্ছে তোমার সবচেয়ে ছোট মেজারেবল যে লেন্থ হইতে পারে, সেটাকে বলে প্ল্যাঙ্ক লেন্থ। সবচেয়ে ছোট মেজারেবল যে ম্যাস হইতে পারে, তাকে বলা হচ্ছে প্ল্যাঙ্ক ম্যাস। সবচেয়ে ছোট মেজারেবল যে সময় হইতে পারে, তাকে বলে প্ল্যাঙ্ক টাইম। সো প্ল্যাঙ্ক লেন্থ, প্ল্যাঙ্ক ম্যাস, প্ল্যাঙ্ক টাইম, তিনটা ডেটা। যদি কেউ পারো একটু মনে রাখো, আমি তোমাদেরকে একটু গুগল করে দেখাই। এই ডেটা আমারও মনে থাকে না, এটা মনে থাকাটা জরুরি না আর কি, মানে এটা আমাদের তেমন কোনো কাজে লাগে না, জাস্ট শিখে রাখো আর কি। প্ল্যাঙ্ক লেন্থ, এই যে পেয়ে গেছি। প্ল্যাঙ্ক লেন্থ লিখে সার্চ দিলাম, দেখো কি আসছে, এখানে সব চলে আসছে। প্ল্যাঙ্ক লেন্থ এত, প্ল্যাঙ্ক ম্যাস এত, প্ল্যাঙ্ক টাইম এত, প্ল্যাঙ্ক টেম্পারেচার এত। যে এই টেম্পারেচার হচ্ছে সর্বোচ্চ টেম্পারেচার যেটা হইতে পারে আর কি। সো এই যে প্ল্যাঙ্ক ইউনিটস নিয়ে তোমরা চাইলে উইকিপিডিয়া পড়তে পারো, অনেক অসাধারণ জিনিসপত্র পাবা আর কি। এইখানে কেমনে জানি স্ক্রিনশট নেওয়া যায়। হুম, ও আচ্ছা, প্রিন্ট স্ক্রিন, ড্র আ শেপ। এই যে এইটুকু আমি স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে ইয়াতে অ্যাড করে দিচ্ছি, তাহলে কাজে লাগবে খুব। হ্যাঁ, কন্ট্রোল ভি না, হ্যাঁ, এই যে দেখো চলে এসে। কত সৌন্দর্য, টেকনোলজি আজকে পৃথিবীকে কোথায় নিয়ে গেছে দেখছো তোমরা। এখন দেখো, তোমার যে লেন্থটা এসেছিল এই মাত্র, তোমার যে লেন্থটা আসছিল, সেই লেন্থটা কত আসছিল বলো দেখি। এই যে 10⁻⁻36 মিটার। আর সবচেয়ে ছোট যে লেন্থ মাপা যায়, হইতে পারে পসিবল ইভেন, সেই লেন্থটা কত দেখো তো, 10⁻⁻35 মিটার। তার মানে আমাকে একটু বলো, তুমি যে তরঙ্গে পরিণত হয়েছো, এটা কি অবজারভেবল হবে, এটা কি অনুভবযোগ্য হবে? আমার কথা কি বুঝছো তোমরা? এটা অবজারভেবলই হবে না। সো যার ফলে আমাদের বলা লাগবে যে তুমি আদৌ তরঙ্গেই পরিণত হও নাই। মানে একটা জিনিস ধরো ভাইব্রেট করতেছে, বাট তার ভাইব্রেশনটা আসলে টের পাওয়া যাচ্ছে না, তার ভাইব্রেশনটা মাপাই যাচ্ছে না, এটা মাপাই সম্ভব না। সো তাহলে বলতে হবে যে ওইটা আসলে কাঁপতেছে না, ওটা আসলে কোনো ওয়েভ ক্রিয়েট হচ্ছে না। আমার কথা কি বুঝছো? বুঝলে তো নাকি? ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। খুবই মজার একটা টপিক। আজকের ক্লাসে আমরা আর কিছু আলোচনা করছি না, এই পর্যন্তই থাকুক। সো তোমাদের আজকের ক্লাসে একটু ব্রেন রিফ্রেশ করার জন্য দিলাম, তোমরা এই জিনিসগুলো নিয়ে ফার্দার স্টাডি করো, হোম স্টাডি মানে সেলফ স্টাডি আর কি। যে প্ল্যাঙ্ক লেন্থ আসলে কিভাবে আসে, কিভাবে মাপে, বা এর চেয়ে বেশি সরি কম কখনো সম্ভব না কেন আর কি, এই জিনিসগুলো করো, এটা তোমাদের জন্য খুবই কাজে লাগবে। আর কোয়ান্টাম নাম্বার নিয়ে নিজেরা একটু বই থেকে পড়ো, ঠিক আছে? আর আমাদের অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা ইয়াগুলা পড়বা, কি নাম ওটার, এই অ্যানিমেটেড ভিডিওগুলো দেখবা। এটাতে তোমাদের জন্য অসাধারণ সব জিনিস দেওয়া হয়েছে। এই 30 মিনিটস টাইম তোমাদেরকে দেওয়া হয়েছে যে কোয়ান্টাম সংখ্যা নিয়ে বা অরবিটাল গুলোর শেপ কেমন, এটা নিয়ে অ্যানিমেটেড ভিডিও দেখার জন্য, আর কোনো কারণে না। সো ফাঁকিবাজি করো না, এই সময় উল্টাপাল্টা কাজ করো না। ডেফিনেটলি ইউজ ইউর টাইম, মোস্ট সার্টেনলি ইউজ ইউর টাইম ফর গুড ওয়ার্কস, যেটা তোমার পরবর্তীতে একটা কি হিসাবে কাজ করবে, ইনভেস্টমেন্ট, হ্যাঁ, বিনিয়োগ। সো ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা, আল্লাহ হাফেজ।